অধিনায়কের। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আওয়ামী লীগে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মার্কিন জিডিও প্ল্যাটফর্মে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রেক্ষাপটে দুপুরে বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি আরও বলেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন আসিফ নজরুল। যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। তবে এ নিয়ে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা দেয়া বক্তব্য নতুন করে প্রশ্ন তৈরি করেছে বলেও মনে করেন তারা। দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতাকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা নিউ ইয়র্কে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত প্রসঙ্গে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডাক্তার জাহিদ বলেন, যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করে হত্যা, গুম, দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে যে বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছিল। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নেই। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে পূজায় পাহাড়ে অস্থিরতা করা হচ্ছে। পাহাড়ে অশান্তি কেন? বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের লেকে মাছের পোনা অবমুক্ত করে আমরা বিএনপি পরিবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিমানবন্দরে ডক্টর ইউনূসকে বিদায় জানান। কাল ভোরে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়া বেশ কিছু আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে রাজধানী বসুন্ধরা কার্যালয়ে সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার আরোগ্য কামনা করেন। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে জামায়াতে আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত
পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ। বৈঠকে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। আগামীকাল হিন্দু সম্প্রদায় দুর্গাপূজার মহাদশমীতে বিসর্জন ঘিরে রাজধানী জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে রাজধানী বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শন এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে বলে জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। পুলিশের পাশাপাশি সবসময় প্রতিটা মণ্ডপে 2 জন করে পূজা কমিটির লোক থাকার অনুরোধ জানান তিনি। সবাই ঐক্যবদ্ধ থাকলে সম্প্রীতি নষ্ট করার সুযোগ কেউ পাবে না বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে যে ওই যে লাইফ জ্যাকেট, যারা সাঁতার জানে তারাও যেন লাইফ জ্যাকেট এবং ওই যে রিংগুলো নিয়ে সাঁতারকে, যাতে কোনো বিপদ আপদ কিছু হলে তারা ওগুলোর জন্য ব্যবহার করতে পারে। এবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে আগে থেকে সব নির্ধারিত করার ফন্দি ফিকিরের অভিযোগ তুলে নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন সাবেক অধিনায়ক ও সম্ভাব্য সভাপতি প্রার্থী তামিম ইকবাল খান। তিনি ছাড়াও তার প্যানেলে আরও কয়েকজন ক্লাব কাউন্সিলর প্রার্থিতা তুলে নেয় নতুন মাত্রা পেয়েছে আসন্ন বিসিবি নির্বাচন। 3 ক্যাটাগরিতে মোট 16 জন নির্বাচন থেকে সরে যাওয়ায় চূড়ান্ত তালিকায় এখন প্রার্থী সংখ্যা 34 জন। কুশল ইয়াসিরের রিপোর্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের আগেই জানা গিয়েছিল তামিম ইকবাল সহ বিএনপিপন্থী ক্রিকেট পরিচালক প্রার্থীদের একাংশ সরে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত বুধবার সত্য হলো সেটি। সাবেক অধিনায়ক তামিম ছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির, ওমর শরীফ, ইমরানরা সরে দাঁড়িয়েছেন বিসিবির নির্বাচন থেকে। সরে গেছেন চট্টগ্রাম থেকে মীর হেলালের মতো প্রার্থীও। নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় সম্মিলিত সিদ্ধান্ত তাদের। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। তামিমের মতোই সুর অন্যদের। সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিকভাবে সঠিক পন্থায় হয়নি। ক্লাব ছাড়াও প্রার্থিতা প্রত্যাহারের ঢেউ আছড়ে পড়েছেন চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাতেও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাই পরিচালক হচ্ছেন গায়ক ও সাবেক ক্রিকেটার আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। এই ক্যাটাগরিতে ভোটের লড়াই হবে ঢাকা, রাজশাহী ও রংপুরে। এদিকে নির্বাচনে দৌড়ে থাকাদের মধ্যে ক্যাটাগরি 2 থেকে রয়েছেন ফারুক আহমেদ, লুৎফর রহমান বাদল, মঞ্জুর হোসেনরা। ক্যাটাগরি 3-এ সিরাজউদ্দিন আলমগীর সরে যাওয়ায় খালেদ মাসুদ পাইলটের প্রতিপক্ষ শুধুই দেবব্রত পাল। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন। 23 পরিচালক আসবেন 3 ক্যাটাগরি থেকে, বাকি 2 জন হবেন সরকার মনোনীত পরিচালক। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে আগামী 72 ঘণ্টায় সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানায় তারা। এদিকে রাতভর টানা বর্ষণে রাজধানীতে ঢাকার বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত টানা বর্ষণে ডুবে যায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। তৈরি হয় জলাবদ্ধতা। সকালে মিরপুর, ধানমন্ডি, মালিবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তা জুড়ে হাঁটু সমান পানি থাকলেও বেলা বাড়ার সাথে তা অনেকটাই নেমে যায়। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে রাজধানীর অলি গলি প্রধান সড়ক ডুবে মানুষের ভোগান্তির এই চিত্র ছিল পুরো বর্ষা মৌসুম জুড়ে। কেন এত পানি হইলে আমার গাড়িতে এখন তল হয়ে গেছে, এই যে দেখেন, এখন এটা কেমনে উঠাবো? পানি নামাইছি সকালে, অনেক হেসা পানি আমি নামাইছি, পরে 5টা থেকে রাখছি, এটা পানি ভাইসে গেছে গা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 206 মিলিমিটার।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী 3 দিন দেশের 8 বিভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানান আবহাওয়াবিদরা। বলেন, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের তীব্রতাটা আগামী 72 ঘন্টাতে কিন্তু থাকবে এবং এই ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় কিন্তু আমরা সারা দেশের জন্য একটা ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছি। আজকে সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য দেশের 8টা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটির কেন্দ্রের 44 মিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 40 কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়া পরিহিত ছবিকে ভুয়া খবর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে যশোরে কেশবপুর উপজেলা ত্রিপল্লী সার্বজনীন দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র সচিব বলেন, নুরুল মজিদ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, সাথে ছিল তার পরিবার। চিকিৎসার কোনো অবহেলা হয়নি। তারপরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করা হবে। এগুলো সমস্ত ভুয়া খবর, এগুলো সমস্ত ভুয়া খবর। এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি ওনার আত্মীয় স্বজন সহ হাসপাতালে আইসিইউতে ইন্তেকাল করেছেন। নানান মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়েছে। বিবৃতি দিতে পারে, এটা বিবৃতি দিতে পারেন, কিন্তু ইনকোয়ারি করলে সকল খবর জানা যাবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।